নেভি হেডকোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ আদায় করে জিয়া উদ্যানে মায়ের কবর জিয়ারত করতে যাবেন তারেক রহমান। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে তারেক রহমান তার মায়ের কবর জিয়ারত করতে যাবেন। তিনি কখন নাগাদ রওনা হবেন বা হয়েছেন কিনা আদৌ জানাবেন, এবং তার সাথে কে কে রয়েছেন জানাবেন বিস্তারিত। লাবণী, তারেক রহমান নেভি হেডকোয়ার্টার থেকে নামাজ আদায় করে কিন্তু তার যে 196 নম্বর বাসভবন রয়েছে সেখানে আবার চলে গেছেন। তার জিয়া উদ্যানে যাওয়ার কথা রয়েছিল, বেগম জিয়ার কবরস্থান জিয়ারত করার কথা রয়েছে। এখন পর্যন্ত দলের পক্ষ থেকে বা তার যে নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট করে বলা হয়নি যে তিনি আসলে কখন কবর জিয়ারতে যাবেন। তো এখন তিনি জুমার নামাজ আদায় করে তার বাসভবনে চলে গেছেন। কখন বের হবে সেটা আমাদের পরে জানানো হবে বলে আমাদেরকে যেটা দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া বিকেলে আসর নামাজের পরে যে আজাদ মসজিদ রয়েছে, গুলশানের যে আজাদ মসজিদ রয়েছে, সেখানে কিন্তু মরহুমা খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির আরও যে নেতাকর্মীরা রয়েছে তারাও সেখানে উপস্থিত থাকবেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সকালে কিন্তু তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তিনি কিন্তু বেগম জিয়ার কবর জিয়ারত করেছেন। এছাড়া তারেক রহমানের বিকেলে গুলশান কার্যালয়ে আসার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আমি যে তারেক রহমানের যে 196 নাম্বার বাসা রয়েছে সেখানে আমি আছি। এখানে সব কিছু পর্যবেক্ষণ করছি যে তিনি আসলে কখন তিনি জিয়া উদ্যানে যান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে আসলে তিনি কখন করবেন সেই সব বিষয়ে খোঁজ খবর রাখছি। পরবর্তী সংবাদে আমি বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই তারেক রহমান যখনই জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দিবেন এই বিষয়ে তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। অশ্রুসিক্ত নয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্মরণ করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। প্রিয় নেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করছেন হাজারো মানুষ। মানুষের এই ঢলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের নাতনি জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরাও। দর্শক, বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্টে। সকালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন নাতনি জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। অশ্রুসিক্ত নয়নে প্রিয় অভিভাবকের আত্মার মাগফিরাত কামনার জন্য করেন দোয়া। জিয়া পরিবারের সদস্যের পর ঢল নামে বিএনপির বিভিন্ন আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দেশের বিভিন্ন প্রান্তের কর্মীদের। তারা বলছেন আগামীতে প্রিয় নেত্রীর সংগ্রামী জীবনী তাদের রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা। কোটি জনতার উপস্থিতিতে এই জানাজা প্রমাণ করে তিনি এই জাতির একজন মহান অভিভাবক ছিলেন। এখানে এসে মনে হলো উনি আমাদের মাঝে বেঁচে আছে, উনি মারা যান নাই, উনি আমাদের ছেড়ে চলে যান নাই। ম্যাডামের অনুপস্থিতিতে সমগ্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশকেও তিনি দারুণভাবে ঐক্যবদ্ধ করে দিয়ে গেলেন। বাংলাদেশকে সঠিক পথে নেয়ার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য তিনি সারা জীবন লড়ে গেছেন। শুধু নেতাকর্মীরা নয়, শ্রদ্ধা জানানোর এই মিছিলে ছিলেন সাধারণ মানুষও। কেউ এসেছেন দোয়া করতে, কেউ বা খালেদা জিয়ার কবর এক নজর দেখার জন্য। দেশবাসীর কাছে এটাই আবেদন করি যে তার জন্য দোয়া করুন। তার যে পার্সোনালিটি সেটা দেখে আমরা ইমপ্রেস হতাম, যে ওনাকে দেখলেই মনে হতো উনি আসলে মানে প্রাইম মিনিস্টার হওয়ার মতোই একজন নারী ছিল। তার আদর্শ খুব ভালো লাগতো, এই জন্য আজকে তার মানে অন্তরের ভালোবাসা থেকে তার কবরটা জিয়ারত করতে আসছে। বেগম খালেদা জিয়া নেই, তবে দেশ ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন এই নেত্রী থাকবেন চির অম্লান, এমনই মত হাজারো মানুষের। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।
দর্শক, খালেদা জিয়ার সমাধিতে রয়েছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপু, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে কারা রয়েছেন সেখানে, এ বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন, এবং এছাড়াও একটু জানাবেন যে আজকের কর্মসূচির কোনো বিস্তারিত তথ্য আপনি পেয়েছেন কিনা। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল ঘিরে কিন্তু মানুষের ভিড় এখন পর্যন্ত বেরিয়ে চলেছে, অর্থাৎ জুমার নামাজ শেষ হয়েছে। এরপর কিন্তু এখন এই মুহূর্তে বিভিন্ন মুসল্লি যারা রয়েছেন মসজিদে নামাজ পড়েছেন তারা এসে কিন্তু এই সমাধিস্থলে কবর জিয়ারত করছেন। দেখতেই পাচ্ছেন যে পিছন থেকে আসলে এই জিয়া উদ্যানের যে প্রবেশ মুখটি রয়েছে, এভাবেই কিন্তু মানুষের জটলা রয়েছে। তারা কিন্তু এক একটি মুহূর্তে কিন্তু তারা এক একটি দল এসে, অর্থাৎ এক ইউনিটের প্রধানের নেতৃত্বে তারা এসে এখানে কবর জিয়ারত করছেন এবং জিয়ারত শেষে তারা চলে যাচ্ছেন। এই মুহূর্তে যদি আমার পিছনের অংশটুকু দেখাতে চাই, যে জুমার নামাজ শেষে এখানেও এই জিয়াউদ্দৌনে কিন্তু একটি মসজিদ রয়েছে, সেখানের যে মুসল্লি যারা রয়েছেন তারা নামাজ শেষ করে পরপরে কিন্তু তারা এখানে এসে এই বেগম খালেদা জিয়ার কবরের সামনে দাঁড়িয়ে তারা কবর জিয়ারত করছেন, দোয়া প্রার্থনা করছেন। এবং এখানে শুধু মুসল্লি সাধারণ মানুষ তারাই নয়, বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন। যে সকাল 10:30 সময় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং বেগম খালেদা জিয়ার ছোট বোন এবং কোকর স্ত্রী শর্মিলা, অর্থাৎ জিয়া পরিবারের সব সদস্যরাই প্রায় এখানে কিন্তু এসেছিলেন 10:30টার সময়। তারা এখানে এসে কবর জিয়ারত করেছেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছেন, অর্থাৎ 10:40 দিকে কিন্তু তারা এই জিয়া উদ্যান প্রাঙ্গণ ত্যাগ করে। তার পরপরই কিন্তু সাধারণ যেসব মানুষ রয়েছে, বিএনপির কর্মী যারা রয়েছেন, নেতা যারা রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন। তবে বিএনপির সিনিয়র অনেক নেতৃবৃন্দকেও আমরা এখানে দেখেছি, তারাও এখানে কবর জিয়ারত শেষে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার যে তাদের যে তার চলে যাওয়ায় যে তাদের ক্ষত, সেই ক্ষত কিন্তু আসলে ক্ষত কিন্তু দ্রুতই শেষ হওয়া নয়, তবে এই তার শোককে শক্তিতে রূপান্তরিত করে তারেক রহমান সামনের দিনে বাংলাদেশে নেতৃত্ব দিবেন, এমনটা কিন্তু তাদের প্রত্যাশা রয়েছে। তো জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ অপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, খালেদা জিয়ার সমাধি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু। দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম্মার নামাজের পর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়েছিল। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে জুম্মার নামাজের পর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য একটি দোয়ার আয়োজন ছিল। বিএনপির সহ রাজনৈতিক দলের কোন কোন নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, কি পরিস্থিতি সেখানে জানাবেন। এখানে মূলত রাষ্ট্রীয় 3 দিনের যে শোক, সেই শোক উপলক্ষে আজকে যেহেতু জুমাবার, সারা দেশের সব মসজিদেই সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন হয়েছে। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানাভাবে আয়োজন হয়েছে। বিএনপির বিভিন্ন কার্যালয়ে দোয়ার অনুষ্ঠান হচ্ছে, আরও সামনে হবে। সেরকমই আজকে বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক তিনি দোয়া মোনাজাত পরিচালনা করেছেন। সেখানে বেগম জিয়ার জন্য দোয়া করা হয়েছে, তার পরিবারের জন্য দোয়া করা হয়েছে। পাশাপাশি এই দোয়া মোনাজাতে আমরা বিএনপির যদিও কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেখিনি, তবে এখানে সর্বস্তরের মানুষ ছিলেন যারা এখানে জুমার নামাজ পড়তে আসেন, সকলে কিন্তু এই দোয়া মোনাজাতে সামিল হয়েছেন। তারাও দোয়া করেছেন বেগম জিয়ার জন্য, তার পরিবারের জন্য এবং এই দেশের জন্য তার যে অবদান, তিনি দেশের মানুষের অধিকারের জন্য যে লড়াই সংগ্রাম করে গেছেন, সেগুলোর জন্য তাকে যেন সৃষ্টিকর্তা তাকে উত্তম যা যা দেন, সেই ধরনের দোয়া কিন্তু তারা করেছেন। কোনো গুনাহ থাকলে সেগুলো যেন মাফ করে দেন, তার পরিবার পরিজন, তাদের শোক সন্তপ্ত পরিবার সদস্য যারা রয়েছেন তাদেরকে শোক সইবার তৌফিক যেন দেন, তেমন দোয়া কিন্তু এখানে আমরা দেখেছি বায়তুল মোকাররমের খতিব তিনি করেছেন। এবং সর্বস্তরের মানুষ কিন্তু তার জন্য চোখের পানি ঝরিয়েছেন, দোয়া করেছেন, তাকে জান্নাত যেন নসিব করেন সৃষ্টিকর্তা, সেই দোয়া কিন্তু তারা করেছেন। এখানে যারা মুসল্লি রয়েছেন তাদেরও 2-1জনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। বেগম জিয়া তো 3বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশের মানুষের জন্য তার লড়াই সংগ্রামের ইতিহাস নিশ্চয়ই সবার জানা। আপনার দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন বেগম জিয়াকে? জি ধন্যবাদ। আমরা আজকে পবিত্র জুম্মার নামাজে তার জন্য আমরা দোয়া করলাম। তিনি একজন গণতন্ত্রের আপসহীন নেত্রী ছিলেন।
শুধু তাই নয়, ওনাকে বাংলাদেশের যে লৌহ মানবী হিসাবে আমি মূল্যায়ন করতে চাই, কারণ তিনি বাংলাদেশ বিনির্মাণে যথেষ্ট অবদান রেখেছেন। তিনি বিগত 3 বারের আমাদের প্রধানমন্ত্রী হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন। আমি তাকে ইংল্যান্ডে যে বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, তাকে যে লৌহ মানবী বলা হয়, আমার দৃষ্টিতে বেগম খালেদা জিয়া বাংলাদেশের লৌহ মানবী ছিলেন বলে মনে করি। একজন মুসল্লিও কিন্তু আসলে বেগম জিয়া সম্পর্কে মূল্যায়ন করছিলেন, তার অবদানের কথা স্বীকার করছিলেন। তিনি যে বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন, বাংলাদেশের অবদান তুলে ধরেছেন, বাংলাদেশের মানুষের জন্য তার যে লড়াই, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, সেসব কিন্তু তুলে ধরছিলেন মুসল্লিরা, এবং তারা কিন্তু তার আত্মার মাগফিরাত কামনা করে আজকে দোয়া মাহফিলে অংশগ্রহণ সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে বায়তুল মোকাররমে জুম্মার নামাজের পর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটি দোয়ার আয়োজন ছিল। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আগামীর বাংলাদেশ হবে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম নগরীর প্যারেড ময়দানে বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু ডক্টর জ্ঞানশ্রীর মহাপ্রয়াণের শতবর্ষ উপলক্ষে জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার, আর বিএনপি সেই সব মানুষ সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। এই দেশ অনেক অশান্তির মধ্যে অতিক্রম হয়ে করেছে। আগামীর বাংলাদেশে আমরা রেইনবো নেশনের মাধ্যমে সকলকে এক জায়গায় এসে একটি দেশ গড়তে চাই, যেই দেশ প্রত্যেকটি মানুষের সকল ধর্ম, বর্ণ, জাতি, সংস্কৃতি, ইতিহাস সকলের অধিকার হবে বাংলাদেশী হিসাবে। নির্বাচনের জন্য জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, কারণ তারা মানুষের অধিকার হরণ করেছে। মাগুরা নতুন বাজার চঞ্চল গোসাইয়ের আশ্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনের বিষয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আগ্রহ রয়েছে, তাই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি ভালো পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্র উদ্ধার হবে। এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, তারা এখন পালিয়ে আছে ভারতে, তারা অপরাধী। সেই অপরাধীদের দেশে পাঠানোর বিষয়ে চিঠিও পাঠানো হয়েছে। সেই চিঠি নিষ্পত্তি করে তাদের ফেরত পেতে সময় লাগবে, তবে তাদের ফেরত আনা হবে নিশ্চিত। এ সময় আশ্রমের সংগঠক, কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তার প্রথমে যখন তারা পালিয়ে গেলেন, তারপরে একটা নোট ভার্বাল দেওয়া হয়েছিল, তারপরে যখন কনভিকশন হলো, যে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই ক্ষেত্রেও আমরা তাদেরকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। এটা একটা প্রক্রিয়ার মধ্যে যায়, তো ফলে অনেক সময় নেয়। বাট আমরা আশাবাদী, এক সময় না এক সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল কে দেশে ফিরতেই হবে, এবং যারা যারা আওয়ামী লীগের যারা গুম খুনে জড়িত ছিলেন, পালিয়ে আছেন, সবাইকেই বাংলাদেশে এনে তাদের বিচার করা হবে। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, সাথে কুয়াশায় আর সূর্যের দেখা নেই বলে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তবে কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং সোমবারের পর একটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। জুলিয়া তানহার প্রতিবেদন। রাজধানীতে শীতের তীব্রতা আরও বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা ও হিমেল হাওয়ার দাপট। শুক্রবার রাজধানীতে তাপমাত্রা নেমেছে 13 ডিগ্রিতে। শীত ও কুয়াশার এই দাপটে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিকশা চালক ও খেটে খাওয়া শ্রমজীবীরা। প্যাসেঞ্জার নাই, লোকজন বাড়ায় না, শীতে ঠান্ডা বেশি, শীতের কারণে প্লাবন কষ্টে আছে খুব মানুষের এখানে। শীত বেশি, কাজ কাম নাই, মানুষ বসে রয়েছে, রান্না বান্নারও কষ্ট।
শীতের কাপড় নেই, কষ্ট মষ্ট করতেছি। ঠান্ডার জন্য কাজ করতে একটু সমস্যা হয়। খারাপ অবস্থা, কুয়াশা এবং বৃষ্টি লাগান পানি পড়ে আমরা অসহায় রোডে থাকি, আমাদের খুব কষ্ট হইতেছে স্যার। এই অবস্থায় আবহাওয়া অফিস বলছে কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে সোমবারের পর একটি মৃদু শৈত্যপ্রবাহের কথাও বলা হচ্ছে। আজ সারা দেশে সবচেয়ে কম তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 এবং 6 তারিখের দিকে কিছুটা বেড়েছে, যেন শৈত্যপ্রবাহ কিছুটা কিছু কিছু জায়গা থেকে কমে আসছে, ওরকম কিছু কিছু জায়গায় আবার একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের হিস্টোরিক্যাল 20-30 বছরের মধ্যে এরকম ম্যাক্সিমাম এবং মিনিমাম 1 পার্থক্য ছিল মাত্র 1.7 গত 29 ডিসেম্বর। এরকম এত কম ম্যাক্সিমাম মিনিমাম একদম কাছাকাছি এরকম ঢাকা শহরে অন্তত ঢাকাবাসী পায়নি, যার কারণে আমাদের এই ঢাকা শহরের মানুষ বেশি শীতের অনুভূতি বেশি পেয়েছে। এদিকে ঘন কুয়াশায় নৌ আর আকাশপথের যাত্রায় ভোগান্তি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জুলিয়া তানহা, 71, ঢাকা। সারা দেশে বাড়ছে শৈত্যপ্রবাহ, পাশাপাশি মধ্যরাত থেকে অনেক বেলা পর্যন্ত ঢেকে থাকছে ঘন কুয়াশায়। এতে ব্যাহত হচ্ছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, বাড়ছে দুর্ঘটনা। শুক্রবার দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে 3 জন, আহত হয়েছে আরও 41 জন। দর্শক সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। শুক্রবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। সেখানে কুয়াশা ও হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ায় অনেকটা বিপর্যস্ত জনপদ। কাছের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। এই জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর থেকে সকাল 9টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। পঞ্চগড়ে উত্তরের হিমেল বাতাস বইছে দ্বিতীয় দফায়। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের মুখ দেখা গেলেও তেমন উত্তাপ ছিল না। তেঁতুলিয়ায় সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে সন্ধ্যার পর কনকনে বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে যায় সমস্ত অঞ্চল। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে দেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন যোগাযোগ। শুক্রবার 7 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়। পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.8 ডিগ্রি সেলসিয়াস। ছিন্নমূল মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করছে। শীতের প্রভাবে হাসপাতালগুলোতে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গাইবান্ধায় ঘন কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ। নৌকায় নদী পার না হতে পেরে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। চায়ের জেলা মৌলভীবাজারে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। তাপমাত্রা বেড়ে 11 ডিগ্রি সেলসিয়াস হলেও বৃষ্টির ফোঁটার মতো ঘন কুয়াশায় পথঘাট ভেজা থাকছে। কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়ায় এক ফল ব্যবসায়ী মারা যান। গাইবান্ধার পলাশবাড়িতে মারা যান 2 জন। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের ত্রিমুখী সংঘর্ষে 10 জন এবং মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 20 জন আহত হয়েছেন। শান্তা ইসলাম, 71। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি 9টি আন্তর্জাতিক ফ্লাইট। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। ফ্লাইটগুলোর মধ্যে 8টি চট্টগ্রাম ও কলকাতা বিমানবন্দরে আর একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আবহাওয়া স্বাভাবিক হলে 9টার পর থেকে সকল ফ্লাইট অপারেশন আবারও স্বাভাবিকভাবে শুরু হয়। ঘুরিয়ে দেয়া ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা শুরু হয়েছে বলেও জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। রাজধানীর মিরপুরে 3 শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র গুলি সহ গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে র্যাব 4-এর একটি দল তাদেরকে গ্রেফতার করে। দুপুরে র্যাব 4-এর সদর দপ্তর সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় এসব সন্ত্রাসীরা মিরপুর এলাকায় নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। বৃহস্পতিবার রাতে বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজির জন্য জড়ো হয়েছিল তারা। সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই 4 স্টার গ্রুপের অন্যতম সদস্য। নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনাও ছিল তাদের। গত 1 জানুয়ারি 2024 তারিখে
দিবাগত রাতে র্যাব-4 এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোরার চটবাড়ি বেরিবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে অবৈধ অস্ত্রধারী 3 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা হতে তাদের দেয়া তথ্য মতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন, যা নজরে এসেছে পুলিশের। তারা বলছেন এই ভিডিও তদন্তে কোনো প্রভাব ফেলবে না, নির্দিষ্ট সময়েই চার্জশিট জমা দেওয়া হবে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। হাদিকে গুলি করে হত্যার ঘটনা 1 মাস পেরোতে চললেও এখনও অজানা বহু প্রশ্নের উত্তর। কারা কেন হাদিকে হত্যা করল সেই প্রশ্নের উত্তরও মেলেনি। পুলিশের তদন্তে এখন পর্যন্ত জানা গেছে হাদিকে বাইকের পেছনে বসে গুলি করে শুটার ফয়সাল করিম মাসুদ, আর বাইকের চালক ছিলেন আলমগীর। দুজনই মোহাম্মদপুর আদাবর এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। হাদিকে গুলি করে দুজনই ভারতে পালিয়ে গেছে বলে জানা গেছে। করার পিছনে বেশ কিছু কারণ আছে, কারণ আমি তার প্রচারণে ছিলাম। এরই মধ্যে আগুনে ঘি ঢেলেছেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ। সম্প্রতি ভিডিও বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়েছেন তিনি। দাবি তিনি এখন ভারতে নয় দুবাইতে অবস্থান করছেন, এমনকি হত্যায় জড়িত থাকার কথাও অস্বীকার করেছেন তিনি। ফয়সালের এই ভিডিও নজরে এসেছে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশের। তারা বলছেন এসব তদন্তে কোনো প্রভাব ফেলবে না। আপনি যে ভিডিওর কথা বলেছেন সেটাও আমাদের নজরে এসেছে। একটা বিষয় হলো কি, এখন যে কোনো একটা ভিডিও বার্তায় কি বললো সেটা তদন্তে ওভাবে প্রভাবিত হবে না। তদন্ত তার যে স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই চলবে। পুলিশ বলছে হাদি হত্যার ঘটনায় শুটার ফয়সালের মা বাবা সহ এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বেশিরভাগই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। সবকিছু বিবেচনায় দ্রুত এগিয়ে চলছে তদন্ত কাজ। শরীফ ওসমান বিন হাদির যে হত্যাকাণ্ডের যে মামলাটা সেটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং তদন্তের আমরা একটা মোটামুটি পর্যায়ে চলে এসেছি। আমরা সব দিক মাথায় রেখে এই তদন্তের যে বিষয়গুলো সেগুলো ধরে আগাচ্ছি এবং আশা করি এটা আমরা যে প্রতিশ্রুত যে সময় সেই সময়ের ভিতরে পুলিশি প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হব। হত্যাকারীদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উন্মোচনে টানা কয়েকদিন শাহবাগ অবরোধ করেছিল হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ। এখন চলছে অনলাইনে প্রতিবাদ কর্মসূচি। আশিক মাহমুদ, 71, ঢাকা। সাভার উপজেলার আশুলিয়া শিল্পাঞ্চলে বইছে নির্বাচনী আমেজ। এখানকার নারী ভোটাররা এবারের নির্বাচনকে দেখতে চান ভিন্নভাবে। তবে তারা এবার প্রথমেই দাবি তুলেছেন ভোট কেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি নারীদের সামাজিক নিরাপত্তা চান তারা। তাদের দাবি নারীদের জন্য নিরাপদ কর্মস্থল গড়ে উঠুক শিল্পাঞ্চলগুলোতে। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে দেখব বিস্তারিত। আসন্ন নির্বাচনকে ভিন্ন রূপে দেখতে চান শিল্পাঞ্চল আশুলিয়ার নারী ভোটাররা, আর তাই এবারে নির্বাচন নিয়ে অধীর আগ্রহে আছেন তারা। নারীরা এবার কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান, তাই ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন। যখন আমরা নির্বাচনে ভোট দিতে যাব, ভোট কেন্দ্রে দেখা যায় অনেক সময় নারীদের যে জায়গায় ভোট দেয় যেখানে পুরুষরা গাইড করে, আমরা চাই সেই জায়গায় যেন নারীরাই গাইড করে। আমরা যেন নারীদের মাধ্যমে ওরা যাতে আমাদের নিরাপত্তা দেয়, আমরা যেন যাতে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি। অনেকেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনেক আশা দিয়ে থাকেন যে নিরাপদে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ভোট দিতে পারবে। এটা অনেক সময় বাস্তবায়ন হয়, অনেক সময় আবার হয় না। তো এটা যাতে বাস্তবায়ন হয়, নারীরা যাতে নিরাপদে ভোট দিতে পারে। নারীরা বলছেন এমন প্রতিনিধি নির্বাচন করতে চান যারা নারীদের মূল্যায়ন করবে, তাদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াবে, সেই সাথে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা রাস্তাঘাটে চলাচলের সময় সন্ত্রাসীরা নির্যাতন করে, আমরা চাই যেন নারীরা, আমাদের মা বোনেরা যেন রাস্তাঘাটে ভালোভাবে চলাচল করতে পারে। ওই ধরনের একটা প্রার্থী চাই যাতে আমাদের নারীদের একটু সম্মান দেয়, আমরা রাস্তাঘাটে চলাফেরা কাজকর্ম সব দিক দিয়ে যেন আমাদের একটু সুযোগ সুবিধা দেওয়া হয়। ভালো একটা প্রার্থী যে দেশের জন্য ভালো কাজ করব, রাস্তাঘাটে সুরক্ষিত করব, রাস্তাঘাট ভালো মতো যাতে আমরা চলাফেরা করতে পারি সেই দিকে দেখব। তবে নির্বাচন নিয়ে বেশি আগ্রহী উপজেলার নতুন নারী ভোটাররা। সবার আগে তারা চাইছেন সুষ্ঠু একটি নির্বাচনী পরিবেশ, পাশাপাশি তারা চান নারী বান্ধব একজন জনপ্রতিনিধি।
তারা বলছেন এমন প্রার্থী আসুক যারা নারীদের সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। আমাদের নিরাপত্তা যে দিতে পারবে এরকম, আমরা পড়াশোনা শেষ করে চাকরির ক্ষেত্রে একটা সুবিধা পাবো, সে সুবিধা দিতে পারবে এরকম একটা প্রার্থী আমরা চাই। অনেকের থেকে ভোট দেওয়ার পরে তারা প্রথমে যা বলে তারপর তারা সেরকম কোনো কাজ করে না। আমরা তারা যা বলবে তারা যেন সেরকম যেন ফলাফল দিতে পারে, আমরা এরকম একজন প্রার্থী চাই। তো আমরা যে কষ্ট করে লেখাপড়া করতেছি, আমরা যেন ভবিষ্যতে ভালো জব করতে পারি। অনেক জায়গায় দেখি অনেক বড় আপুরা ভালো পড়াশোনা করে কিন্তু জব করতে পারে না, কিন্তু আমরা একটা ভালো জবের প্রত্যাশায় তো পড়াশোনা করতেছি তার জন্য। সংসদীয় আসন ঢাকা 19-এর মধ্যে পড়েছে সাভার উপজেলা, আর এই আসনটিতে মোট ভোটার সংখ্যা 7,47,070 জন, যার মধ্যে নারী ভোটার আছেন 3,67,150 জন। মনিরা কাজুরি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।